কোনোভাবে আপনি সম্পত্তির ভুয়া মালিক না তো, কিংবা আপনি ভুয়া দখলদার না তো, এই বিষয়গুলো কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং এই বিষয়গুলোকে আর কোনোভাবে কনসিডার করা হবে না। এখন যদি কোনো ভুয়া মালিক কিংবা কোনো ভুয়া দখলদার পাওয়া যায়, তাহলে ভূমি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট দ্বারা তাদেরকে কিন্তু সরাসরি শাস্তির আওতায় নিয়ে আসা হবে, এই ধরনের কথা বলা হচ্ছে। তো আসুন আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করে দেখি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন, তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। বর্তমান ভূমি আইন নিয়ে যে আলোচনা চলছে, কিংবা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন যেভাবে পাশ হয়েছে, এগুলো বাস্তবায়ন হলে আপনি কিন্তু অবৈধ ভূমি মালিকও হতে পারেন। এই বিষয়টি আপনার মাথায় নাও ঢুকতে পারে, কিংবা আপনি আমার প্রশ্ন শুনে হয়তো মনে করছেন যে এই ধরনের ঘটনাও আবার হয় নাকি। এখন দেখুন, আপনি একটি সম্পত্তি একজন ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছেন, তিনি আবার আরেকজনের কাছ থেকে ক্রয় করেছেন, তিনি আবার আরেকজনের কাছ থেকে ক্রয় করেছেন। তো এরকম তিন হাত বদল হয়ে আপনি চতুর্থ পক্ষ যদি কোনো সম্পত্তি বহু দখল করেন, সেই সম্পত্তিটিও কিন্তু অবৈধ হওয়ার সুযোগ রয়েছে। এ কিভাবে রয়েছে, এই বিষয়টি কিন্তু আপনার মাথায় না ঢুকলেও আজকে আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন, তাহলে আপনার মাথায় আমি সুন্দরভাবে ঢুকিয়ে দেব। এখন প্রথমেই যদি এই বিষয়টি নিয়েই আমরা আলোচনা করি, তাহলে ধরুন মুক্তিযুদ্ধের সময় একটি হিন্দু পরিবার আপনার জীবনের মায়া নিয়ে তিনি দেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। এখন মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশে হিন্দুদের কিন্তু ব্যাপক পরিমাণে সম্পত্তি ছিল। তারা বিশেষ করে জমিদার প্রকৃতির কিংবা জমিদার শ্রেণীর ব্যক্তি ছিলেন। এখন ওই সকল জমিদারদের কিন্তু টার্গেট করা হয়েছিল, যার কারণে সেই সকল জমিদার জমি জমার মায়া ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিলেন। এখন তার আশ্রয়ের মাধ্যমে এখন জমিদার তো নিজের সকল সম্পত্তি দেখভাল কিংবা চাষবাস করেন নাই, কিছু ব্যক্তিকে বর্গা চাষি হিসেবে দিয়েছিলেন, কিংবা কিছু প্রজাকে খাজনা নিয়ে কিংবা সম্পত্তি থেকে একটি বেনিফিট নিয়ে তাকে বকদখল করার সুযোগ দিয়েছিলেন, শুধুমাত্র মুখে মুখে। এখন ওই যে জমিদার, সেই জমিদারের নামে কিন্তু ব্রিটিশ আমলে সিএস খতিয়ানে নাম অন্তর্ভুক্ত ছিল, কিংবা পাকিস্তান আমলে যে জরিপ হয়েছিল সেই জরিপেও কিন্তু ওই সকল জমিদারের নামে কিংবা ওই সকল হিন্দু ব্যক্তির নামে সম্পত্তির মালিকানা ছিল। এখন তারা যে ভারতে চলে গেলেন, মুক্তিযুদ্ধ হয়ে গেল, পরবর্তীতে তারা এসে দেখলেন তাদের জমিদারি নাই, তাদের বাসা বাড়ি দখলে নেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এখন ওই সকল ব্যক্তি এসে আর কোনোভাবে যে সকল সম্পত্তি তার মালিকানায় ছিলেন তাকে কেউ ফেরত দেননি, কিংবা তিনিও আর জবরদখল করে কিংবা জোর খাটিয়ে ওই সকল সম্পত্তি আর দখল করতে পারেন নাই। এখন ওই নিরীহ বেচারা সম্পত্তির মায়া ত্যাগ করে যেটুকু ছিল ওইটুকু নিয়ে আপনার জীবন নির্বাহের জন্য চেষ্টা করে গেলেন। এখন ওই সকল সম্পত্তি যে ব্যক্তিরা ভোগ দখল সূত্রে পরবর্তীতে মালিকানা লাভ করেছিলেন, কিংবা মালিকানা অর্জনের জন্য চেষ্টা করেছিলেন, কিংবা ভুয়া দলিল তৈরি করে নিয়েছিলেন, এখন তাদের কাছে তো লিগেল হস্তান্তরযোগ্য কোনো দলিল নাই। এই বিষয়টি প্রমাণ করতে কিন্তু কোনো সমস্যা হবে না। এখন সরকার চাচ্ছে যে বিষয়গুলো খোলাসা হোক, এই বিষয়গুলো স্পষ্টতা আসুক, এবং আওয়ামী লীগ সরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়গুলোকে সমাধান চাচ্ছেন, যেন কোনোভাবে আর দেশে কোনো অরাজকতা না থাকে, এই ভূমি সংক্রান্ত জটিলতা না থাকে, ও আসল মালিকরা এই সকল সম্পত্তি ফেরত পায়। এখন যে ব্যক্তি এই যে ওই হিন্দু বেচারার সম্পত্তির দলিল ছাড়া কিংবা ক্রয় সূত্রে কোনো হস্তান্তরযোগ্য ডকুমেন্ট ছাড়া ভোগ দখল করে পরবর্তীতে দলিল তৈরি করে নামজারি রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে এখন এসে আরেকজন ব্যক্তির কাছে বিক্রি করে দিলেন, ওই ব্যক্তি তো এইসব বিষয় জানতেন না, তিনি ক্রয় করে নিশ্চিন্তে ভোগ দখল করে পরবর্তীতে আরেকজনের কাছে বিক্রি করলেন, তারপরে তিনি আরেকজনের কাছে বিক্রি করলেন, এখন এসে আপনার কাছে এসে পড়েছে ওই সম্পত্তি। এখন ওই যে প্রথম সম্পত্তি বিক্রেতা, তার কাছে তো কোনো লিগেল হস্তান্তরযোগ্য ডকুমেন্ট নেই, এবং এই বিষয়টি কি সরকার কিন্তু এখন স্পষ্টভাবে বলে দিচ্ছে যে এই ধরনের কোনো ঘটনা থাকলে ওই সম্পত্তি যদি 4-5 হাত বদল হয়ে কোনো ব্যক্তি এখন ভোগ দখল করে, তিনি যদি এই বিষয়ে সামান্য পরিমাণে অবগত না থাকেন, তাহলে ওই সম্পত্তি তাকে কিন্তু ছেড়ে দিতে হবে। এই সকল ব্যক্তি যদি, অর্থাৎ ওই হিন্দু পরিবারের কোনো ওয়ারিশ যদি সে সম্পত্তির দাবি করে, তাহলে তার কাছে সম্পত্তি ফেরত দেওয়া হবে, এবং অবশ্যই ওই সকল হিন্দু পরিবারের ওয়ারিশ যেগুলো রয়েছে তাদেরকে কিন্তু ডকুমেন্ট দেখাতে হবে। এখন ডকুমেন্ট বলতে কি থাকতে পারে, তাদের কাছে রেকর্ড খতিয়ান থাকতে পারে। এটি কিন্তু স্পষ্ট যে রেকর্ড খতিয়ান খুঁজলে তারা কিন্তু পাবে। এখন এই বিষয়টা কিন্তু বাংলাদেশে অহরহ এবং সর্বপ্রসিদ্ধ একটি ব্যাপার, এটিকে কিন্তু সবাই জানে, এবং উইলিংলি যদি এটি প্রচার না হয়ে থাকে, তাহলে হাইডলি ভাবে কিন্তু সবাই এই বিষয়টা কিন্তু জানে, এই সম্বন্ধে কিন্তু সবাই অবগত।
অনেকেই আপনার আশেপাশে দেখবেন এই ধরনের সম্পত্তি ভোগ দখল করছে এবং আপনারা জানেন। এখন এইটার অনুকূলে আপনার সম্পত্তি কোনোভাবে পড়ছে না তো, তাহলে কিন্তু আপনি অবৈধ মালিক কিংবা অবৈধ দখলদারের আওতাধীন পড়ে যাবেন। তারপরে আরেকটি বিষয় আসে সামনে, সেটি হচ্ছে সরকারের কোনো প্রতিষ্ঠান অর্থাৎ রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মালিকানাধীন কোনো সম্পত্তি, সেটি ভূমি মন্ত্রণালয়ের সম্পত্তি হতে পারে, আপনার উপজেলা প্রশাসনের সম্পত্তি হতে পারে, আপনার জেলা পরিষদের সম্পত্তি হতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠান, রেলওয়ে, নদীর সম্পত্তি হতে পারে। এই সকল সম্পত্তি সাধারণত যে সকল জায়গায় রয়েছে সেই সকল জায়গায় যদি সরকার কোনো প্রজেক্ট কিংবা সরকারি কোনো প্রক্রিয়ার মধ্যে না আসে, তাহলে ডিসি অফিস থেকে এগুলোকে কিংবা আপনার ইউনো পর্যায় থেকে এগুলোকে লিজ দেওয়া হয় বিভিন্ন মেয়াদে, 10 বছর, 20 বছর, 99 বছর পর্যন্ত লিজ দেওয়া হয়। এখন কোনো ব্যক্তি যদি দীর্ঘমেয়াদী লিজ নেয়, পরবর্তীতে ওই সম্পত্তি ভোগ দখল সূত্রে আইন দ্বারা পরবর্তীতে ওয়ারিশদের কিন্তু পাওয়ার অধিকার রয়েছে, লিজের মেয়াদে ভোগ দখল করার অধিকার রয়েছে। এখন পরবর্তীতে ওয়ারিশগণ যদি এই সকল সম্পত্তি ওয়ারিশান সূত্রে পায় এবং তারা যদি না জানে যে এগুলো ওয়ারিশান সূত্রে তিনি পেয়েছেন, কিন্তু এই সম্পত্তি আসলে খাস তালিকাভুক্ত সম্পত্তি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পত্তি, এই সকল সম্পত্তি যদি তারা পরবর্তীতে তাদের নামে বন্টন দলিল করে নামজারি করে, এই যে ভূমি মন্ত্রণালয় থেকে যে অ্যানালগ পদ্ধতিতে কাজ করা হয়তো, ভূমি অফিসগুলো অ্যানালগ পদ্ধতিতে কাজ করতেন, এই সকল সম্পত্তি যখন রেজিস্ট্রেশন কিংবা আপনার নামজারি হয় তখন কিন্তু এত খুশিয়ে দেখা হয় না যে আসলে সম্পত্তিটি কি, কোন শর্তে রয়েছে কিংবা কার প্রতিষ্ঠানের সম্পত্তি। যদি কোনোভাবে ওই সকল ব্যক্তি সম্পত্তিগুলো নামজারি, খতিয়ান, রেকর্ড অন্তর্ভুক্ত করে পরবর্তীতে আপনার কাছে বিক্রি করে দেয়, আপনি কিন্তু জানেনও না যে ওই সকল সম্পত্তি খাস খতিয়ানভুক্ত সম্পত্তি। আপনি শুধু ওয়ারিশান সার্টিফিকেট হয়তো নিয়েছেন, কিংবা তার বাবার কাছে যে একটা দলিল ছিল সেই দলিল নিয়েছেন, কিংবা তার বাবার নামে রেকর্ড খতিয়ান ছিল, তিনি হয়তো কোনো স্বার্থ নিয়ে কিংবা কোনো একটি কুচক্রী সিদ্ধান্ত নিয়ে কিংবা তার একটি অসৎ উদ্দেশ্য নিয়ে সম্পত্তিগুলো জাল দলিল তৈরি করেছিলেন, কিংবা ধরুন যে তার রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করেছিলেন। পরবর্তীতে আপনারা এই সকল সম্পত্তি যদি ক্রয় করে ভোগ দখল করেন, এখন এসে যদি সরকার এগুলো সম্পত্তি দাবি করে যে সম্পত্তি সরকারের প্রতিষ্ঠানে আপনাকে ছেড়ে দিতে হবে, তাহলে আপনি ভাবুন আপনি কি ওই সকল সম্পত্তির অরিজিনাল মালিক? আপনি কি ভুয়া দখলদার না, ভুয়া মালিক না? এখন আপনি সরলতা কিংবা আপনার না জানার কারণে সম্পত্তি ক্রয় করলেন, এই দায়ভার কিন্তু রাষ্ট্র নেবে না। সরকার বলছে এই সকল সম্পত্তি যদি কারো কাছে থেকে থাকে সম্পত্তি ছেড়ে দিতে হবে, এই সকল সম্পত্তি পরবর্তীতে প্রয়োজন হলে আবার লিজ দেওয়া হবে, কিন্তু সম্পত্তি কেউ সরকারকে বঞ্চিত করে, সরকারকে খাজনা থেকে বঞ্চিত করে, সরকারের লিজের অর্থ থেকে বঞ্চিত করে কেউ সম্পত্তি ভোগ দখল করার অধিকার রাখবে না কিংবা কাউকে দেওয়া হবে না। এই সকল সম্পত্তি একবার করে নেওয়া হবে। তাহলে ভাবুন আপনি কিন্তু ভুয়া মালিক, আপনাকে সম্পত্তির দখল ছেড়ে দিতে হবে। তারপরে আরেকটি ব্যাপার আসে, সেটি হলো যদি কোনো জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে, আদালত নির্ধারণ করতে পারছেন না আসলে এই সম্পত্তির অরিজিনাল মালিক কে, দুইজনের কাগজে সঠিক মনে হচ্ছে, দুইজনকেই ভুয়া মালিক মনে হচ্ছে, কিন্তু এই সকল বিষয় নিয়ে কেউ কোনো লিগ্যাল হস্তান্তরযোগ্য ডকুমেন্ট কিংবা মালিকানা প্রমাণ করতে পারছেন না, তাহলে ওই সকল সম্পত্তি যদি কোনো একটি পক্ষ অন্য আরেকজন ব্যক্তির কাছে কোনোভাবে বিক্রি করে দেয়, তাহলে ওই সকল সম্পত্তি কিন্তু পরবর্তীতে আপনারা টিকাতে পারবেন না। কেন পারবেন না? দেখুন, আদালত থেকে স্পষ্টভাবে যদি নির্দেশনা দেয় এবং আপনার সম্পত্তি হস্তান্তর আইনে স্পেসিফিক রিলিফ অ্যাক্টে বলা আছে, যদি কোনো জমি জমা সংক্রান্ত মামলা আদালত থেকে কোনোভাবেই আপনার প্রমাণ করা না যায় এই সম্পত্তিটির অরিজিনাল মালিককে, বাদী না বিবাদী, তাহলে ওই সকল সম্পত্তি তাদের কোনো কারো নামে না দিয়ে সরকার কিন্তু চাইলে খাস তালিকাভুক্ত করতে পারে। এখন যদি কোনোভাবে ওই সকল সম্পত্তি খাস তালিকাভুক্ত করে দেওয়া হয়, এখন আপনি সম্পত্তির দখলে রয়েছেন কিংবা ধরুন ইনজাকশন জারি হয়ে সম্পত্তি দুজনের ভোগ দখল বন্ধ, তাহলে আপনার কাছে যদি দলিল থাকে, আপনি যদি বলেন যে এই সম্পত্তির মালিক আমি, কিংবা আপনি যদি দখলে থাকেন, বিবাদী যদি দখলে থাকে কিংবা বাদী যদি বেদখলে থাকে, সম্পত্তি যদি খাস তালিকাভুক্ত কোনোভাবে করা হয় কিংবা ওই সম্পত্তি কারো কাছে যদি বিক্রি করা হয়, তিনি মামলা চালাতে পারছেন না, সম্পত্তি পাবেন একজন ব্যক্তি বেশি কাগজপত্র বোঝেন, তিনি মনে করছেন যে এই সম্পত্তি তো ইনিই পাবে, আমি ক্রয় করে ফেলি, কম দামে ক্রয় করে ভোগ দখল করছেন, আপনার কাছে লিগ্যাল হস্তান্তরযোগ্য দলিল রয়েছে, আপনার কাছে দখল রয়েছে, তারপরে আপনারা সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না, আপনাকে সম্পত্তি ছেড়ে দিতে হবে যদি আদালত ওই সকল সম্পত্তি মালিক খুঁজে না পেয়ে কোনোভাবে খাস তালিকাভুক্ত করে দেয়। তাছাড়াও এই ধরনের আরো কিছু গ্রাউন্ড রয়েছে, যে গ্রাউন্ডগুলো ফলো করলে দেখা যায় যে এই সকল সম্পত্তি আসলে যে সকল ব্যক্তি অরিজিনাল মালিক হিসেবে ভোগ দখল করছে, তার কাছে দলিল রয়েছে, রেকর্ড রয়েছে, খাজনা দেয়, দখলদারি রয়েছে, তারপরেও কিন্তু সম্পত্তি ছেড়ে দিতে হবে, সম্পত্তির দখল কোনোভাবে রাখতে পারবেন না। এই বিষয়টি নিয়ে
আপনার ওয়ারিশান ভিত্তিক যে সম্পত্তিগুলো এগুলোতে বেশি জটিলতা রয়েছে। ভূমি মন্ত্রণালয় থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ওয়ারিশ সম্পত্তি হিসেবে। এই বিষয়টি নিয়ে অন্য আরেকদিন আলোচনা করব। এই ছোট ভিডিওতে ওয়ারিশানের বিষয়গুলো নিয়ে আলোচনা করা কিন্তু কোনোভাবে সম্ভব না। এগুলো খণ্ড খণ্ডভাবে আলোচনা করলেও অনেক ধরনের ভিডিও তৈরি করা সম্ভব। তাই ওই বিষয়টি নিয়ে আমি খণ্ড খণ্ডভাবে আলোচনা করব। আর এই যে আলোচিত বিষয়টি, এই বিষয়টি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কারো কোনো কিছু জানার থাকে, কিংবা আমাদের থেকে সহযোগিতা নিতে চান, আপনারা দলিল বুঝতেছেন না আসলে আপনার দলিল ওই জাতীয় কিনা কিংবা ওই ধাঁচের কিনা, আপনি ভুয়া মালিক কিনা কিংবা ভুয়া দখলদার কিনা, এই সকল নানান প্রশ্ন আপনার মনে আসতে পারে এই ভিডিওটি দেখার পর থেকে। তাই আপনার এই ধরনের সকল প্রশ্নের উত্তর আমরা দিতে প্রস্তুত আছি। আমাদের কনসালটেন্টগণ রয়েছেন আপনার এই সকল প্রশ্নের উত্তর দিতে। আপনারা আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।